দাদা এটা আপনাদের বলি, এটা ভীষণভাবে ক্ষমার অযোগ্য কাজ হয়েছে এবং এটা নিয়েও রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমস্ত সংগঠনে প্রতিবাদ করা উচিত। মকর সংক্রান্তি আছে, কালকে গঙ্গাসাগর আছে, আজকে কুম্ভ শুরু হয়েছে, কিন্তু কালকের পরে এটা নিয়ে আমার মনে হয় ব্যাপকভাবে স্থানীয় স্তরে, ওখানে মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা বা অন্যান্য অনেকগুলি সংগঠন, রাজনৈতিক দল তাদের মতো করে বিক্ষোভ আন্দোলন গত 2-3 দিন ধরে করেছে। কিন্তু এর প্রতিবাদ হওয়া উচিত এবং আমি অত্যন্ত খুশি যে ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন, যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানামেলি থাকে, প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই, তাহলে এটা সিবিআইকে হ্যান্ডওভার করা যায়। এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি কৌস্তব বাগচির কাছ থেকে জেনেছি, বৃহস্পতিবার আছে। এর বাইরেও আরেকজন অ্যাডভোকেট মাননীয় আমাদের উনিও একটা নিয়েছেন, দুটো বিল হয়েছে, বৃহস্পতিবার আছে। তো যাই হোক, আমি আশাবাদী যে জনস্বার্থের এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবে, কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট বলছে, কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। কর্ণাটক সরকার 13ই ডিসেম্বর লিখিতভাবে, যার ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, 13ই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা 5 জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল, কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা 12টা নাগাদ, আমি ব্যক্তি কেউ নয়, অ্যাজ এ এলওপি আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে 2:48 আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো। সবগুলো সুপারকে, এমএসডিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে। এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ স্বরূপ নিগমের ত্রুটি, সেটা হচ্ছে 1 নম্বর, এই স্যালাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সালে যে টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর, এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা, এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে, মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে 2টো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো, ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার, তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি। তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ। তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট, হ্যান্ডওভার অফ দি কার্ড মানি, পার্সেন্টেজ এবং কিভাবে আরএফপি হবে, কিভাবে টেন্ডার হবে, কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেব, কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না, এগুলো সব করেছেন। সব মিলিয়ে আমরা আরজি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি, ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে,
এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে, প্রকিউরমেন্টের প্রশ্নে, এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত, এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে। কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন, অনেকগুলো ঘটনায় বলুন, তারা ত্রাতার ভূমিকা পালন করে। গরিব মানুষ হসপিটালে যান, আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না, মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর, তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না, এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে, তার সরকার ধ্বংস হবে। এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন, এই অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই। দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর রাস্তা বন্ধ করে হ্যাঁ, লুৎফর বলে একজন কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 19, সব দখল, সব দখল হয়ে গেছে। পুলিশের কিছু করার নেই। মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিংগুলোতে যা করেন নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য, কারণ পুলিশ জানে এই লুৎফরদেরকে যদি স্যাটিসফাইড করে না রাখে তাহলে বজবজে ভোট লুট হবে না, আর বজবজে ভোট লুট না হলে তৃণমূল জিতবে না। আর যদি না জেতে তাহলে ওসি বা আইসির অবস্থা তাহিরপুরের মতো হবে, অথবা সাগরদিঘি হেরে যাওয়ার পরে ভোলানাথ পাণ্ডের যে অবস্থা করেছিলেন সেই অবস্থা হবে। মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশকে তার নিজস্ব আইন এবং গতিতে কাজ করতে দিতে চান, না রাজনৈতিক স্বার্থে এলাকার গুন্ডাদের কথাই চলতে দিতে চান। আমার মনে হয়েছে তিনি দ্বিতীয়টাতেই অভ্যস্ত। যেভাবেই হোক গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে, এই কাজটা যে করে দিতে পারবে, সে লুৎফর হতে পারে, সে আইসি ওসি হতে পারে, বিডিও ডিএম হতে পারে, সে পুলিশের আইপিএস হতে পারে, তার ক্ষেত্রে সব ছাড় থাকবে। একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2008-এ দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধবাবু আক্রমণ হওয়ার পরে। আপনি ভাবতে পারেন আমার চাই না, আমার সেন্ট্রাল প্রোটেক্টে আমি লিডার অফ অপোজিশন, তার সঙ্গে একজন পিএসও নেই। অথচ 2001 সালে আমি মুখবেড়িয়া কেন্দ্রে হিরণময় নন্দের বিরুদ্ধে লড়েছিলাম, তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল, আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে, আমি কম ভোটে হেরেছিলাম, অল্প ভোটে। পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি ফিরিয়ে দিচ্ছি। সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি। 2008-এ বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে, সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল। 2021 সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী, যারা হালি তৃণমূল, সেই হালি তৃণমূলের নেতা নেত্রী, তারা ফোন করে সিকিউরিটি প্রশ্ন। আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। চৈতালি বোন পারছে না বলতে, কারণ সে তৃণমূলের একজন নেত্রী। আমি বলছি 2024-এর লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংরেজ বাজারে। দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয়, কিন্তু ফেরত পায়, মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। বজবজ বলুন, ইংলিশ বাজার বলুন, তৃণমূল গুন্ডারা, তৃণমূলের তোলাবাজরা, তারা যা খুশি করতে পারে, রাস্তা আটকাবে, বোমা ফাটাবে, হ্যাপি বার্থডে করবে, সব কিছু করতে পারে, তাদের সেই ছাড়পত্র আছে। এই খুনের ঘটনা তাহলে 2021 থেকে কি ছক্কাশো হচ্ছিল? এই যে আপনি যে বললেন, আমি বলতে পারবো না, আমি গোয়েন্দা নই। আমি বলবো চৈতালি বোনের উচিত কোর্ট মনিটরিং সিবিআই দাবি।
নইলে সম্পর্ক। এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল। এসব কেউ বিচার পায়নি, এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা মন্তব্য নিয়ে প্রচন্ড জলঘোলা হচ্ছে, আপনি নিজেও টুইট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এমন মানুষকে এখনো পুষবেন এই ঘটনার পরে? হ্যাঁ, বুঝবেন, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয়, তিনি একটা সংগঠনও চালায়, জামায়াত উলেমা হিন্দ। তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। ওই ভোট ব্যাংকে আঘাত আসবে, মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে, এই কাজ তো তিনি করতে পারবেন। তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন আর অশোকনগরের বই মেলায়। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠিয়ে, ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের, আমি তো হুজুর বলতে পারবো না, আমি হুজুর বলতে ওদের পারবো না, ওরা বলে। ওই ধর্মীয় বক্তা, উগ্রবাদী বক্তা, যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন, শাহজাহানের বংশধর, তার একটা ভিডিও পোস্ট করেছি। ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে বলছি। আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি মহিষা দলের, মুসলিম সম্প্রদায়ের, তার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি, দেখে নেবেন। আমি একটু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশ উনার ভাষায় উনাকে উত্তর দিই। এগুলো একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে, ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে। এবং আমি গতকালও বলেছি, আমি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি, বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি, আজও বলছি, ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে, যেটা কলকাতা থেকেই ওখানে আপনার উত্তর ভালো উত্তর দেয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিএসএফকে কাঁটাতার দিতে দেওয়া যাবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, তো জোর কদমে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ। আপনি গতকাল জ্যামার নেই রাজ্যের জেলগুলোতে বলছিলেন, রাজ্য সরকার স্থির করেছেন অত্যাধুনিক জ্যামার বসানো হবে যাতে 5G 4G ফোন আটকানো যায়। এই মুহূর্তে যা জ্যামার রয়েছে তা দিয়ে 2G ফোন আটকানো যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলে। আমি আগের কথাগুলো বলবো না, সম্প্রতির কথা বলবো। এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছে। স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন? আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত। তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন, কনভিকশন করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। আপনি রোজভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসুন। তিনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে 4 মাস ছিলেন। সুদীপটা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে। জেল কাকে বলে এটা শাহজাহান, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না। জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে। তিনি তিহার জেলে ছিলেন, সেই জন্য তিনি রাজনীতি করছেন, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন।
সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে, অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ দেখি, কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসে, আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়ে এসে, যেমন জীবনকৃষ্ণ সাহা, যেমন মানিক ভট্টাচার্য, তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে অনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন। আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছি সেটা শুনে দিচ্ছি। আর্থিক বঞ্চনার অভিযোগ করছে রাজ্য সরকার। কুম্ভে আর্থিক কেন্দ্রীয় সাহায্য পেলেও গঙ্গাসাগরে কোনো কেন্দ্রীয় সাহায্য নেই। রাজ্য সরকার গঙ্গাসাগরে আর্থিক বঞ্চনা কেন্দ্র কোনো সাহায্য নেই। ও বিজেপি সরকার এলে কুম্ভ করছে, আমরা করব। এদের চোরেদের হাতে টাকা দিচ্ছে। বলছি তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্যর থেকে বেশি টাকা দিয়েছে। আগে জিএসটির অডিটটা জমা করাতে বলি। এবার এই লোন কত নিয়েছে জানেন? এই 9 মাসে 79,000 টাকা মার্কেট থেকে লোন, 79,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এনওসি নিয়ে আরবিআই থেকে লোন, 2200 কোটি টাকা মার্কেট থেকে লোন, আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন। আপনি এটা হিসাব করুন, 91,000 কোটি টাকা অলরেডি এই 9 মাসে ঋণ নিয়েছে, এবং এই ঋণ নিয়ে দান খয়রাতি করেছে। বলছি একটা লাস্ট প্রশ্ন, সেটা হলো যে যোগী আদিত্যনাথ এবং ইউপি স্পিকার আমাদের রাজ্যের স্পিকারকে কুম্ভে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্টেট গেস্ট হিসাবে, যাতে তিনি থাকেন। এটাকে কীভাবে দেখবেন? না, আমি এটা বলবো না। এগুলো তো বাইরের প্রদেশে চলে, এগুলো বাইরের প্রদেশে চলে। বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো দলের স্পিকার নয়, আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের। এ দুটো তফাৎ আছে, বাইরের কোনো রাজ্যেই হয় না। আমি এমপিও ছিলাম, অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয়, অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না, অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না। সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন, তিনি আমাকে বললেন যে यहाँ का पीएससी का चेयरमैन कौन है? আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে, বাকি পোর্টফোলিও করেছে, তাকে পিএসসি। এটা আমার ওখানে তো সচিন পাইলট, অপোজিশন লিডারই পিএসসি চেয়ারম্যান। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে দিয়েছে? বলে 12-15 তো हम लोग को दिया है कांग्रेस। এখানে একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই স্পিকারের কোনো লাজ লজ্জা বোধ আছে? রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন, সিডি নমিনেট করেছেন সি বেণুগোপালকে, তিনি পিএসসির চেয়ারম্যান। আরে পিএসসি নজরদারি করে সরকারের টাকা পয়সা। এখানে ডক্টর অশোক লাহিড়ির মতো অর্থনীতিবিদের নাম পাঠানোর পরেও 4 বছর ধরে ইগনোর করে। তিনি এগুলো শিখুন, উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখুন কি করে এই চেয়ারগুলোর মর্যাদা রাখতে। সংবিধান দিবসের দিন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেজুলেশন আনেন এই স্পিকার, আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে, ওটা বাদ যাবে। ডিস্টার্ব করার দায়িত্ব ডিস্টার্ব করা, টু স্যাটিসফাইড অটোক্র্যাট মমতা ব্যানার্জি। হিটলার মুসোলিনির আরেক সংস্করণ, কিমের বোন লেডি কিম, তাকে স্যাটিসফাইড করাই হচ্ছে।